ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। লকডাউনের জন্য তোমাদের তো বেহাল অবস্থা পড়াশোনার। তো আমি একটু চেষ্টা করছি তোমাদের জন্য 12-এর ক্লাস নেওয়ার। আমি ক্লাস 12-এর কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টারটা আজকে শুরু করছি, পদার্থের কঠিন অবস্থা। কঠিন অবস্থা আমরা ছোটবেলা থেকেই জানি যে কোনো পদার্থের ভৌত অবস্থা, ছোটবেলা বলতে আমরা নিচু ক্লাসগুলোতে পড়েছি তিনটি অবস্থা। এক, কঠিন; দ্বিতীয়ত তরল; তৃতীয়ত হচ্ছে গ্যাসীয়। পদার্থের হচ্ছে তিনটি ভৌত অবস্থা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। নর্মাল টেম্পারেচার এবং প্রেশারে কোনো পদার্থ কঠিন হবে না তরল হবে না গ্যাসীয় হবে, সেটা ডিপেন্ড করে মূলত দুটো ফ্যাক্টরের উপর। এক, কণাগুলির পদার্থ গঠনকারী কণার কথা বলার আগে আমি বলে দিই, কণা বলতে আমরা অণু, পরমাণু এবং আয়নের কথা বলছি, বুঝতে পারছেন? অণু, পরমাণু এবং আয়নের কথা বলছি। অর্থাৎ কোন একটা কঠিন পদার্থ, মানে কোন একটা পদার্থ যে তৈরি হবে তা ডিপেন্ড করে, পদার্থ যদি তৈরি হয় তাহলে সেই পদার্থ গঠন করে হয় অণু দ্বারা, হয় পরমাণু দ্বারা বা আয়ন দ্বারা, ঠিক আছে। এই তিনটে জিনিস দ্বারা কিন্তু হতে পারে, ঠিক আছে। তো আমার কাছে কথা হচ্ছে যে নর্মাল টেম্পারেচার এবং প্রেশার। নর্মাল টেম্পারেচার বলতে 25°C, আর নর্মাল প্রেশার বলতে 1 atm প্রেশার। তাহলে কোনো পদার্থে কোন অবস্থায় থাকবে সেটা ডিপেন্ড করে মূলত দুটো ফ্যাক্টর। এক নম্বর হচ্ছে যে পদার্থ গঠনকারী কণাগুলির মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল একটা, আর একটা হচ্ছে তাপীয় শক্তি, ঠিক আছে। এই দুটো জিনিসের উপর নির্ভর করে। কিন্তু এই আন্তঃআণবিক আকর্ষণ বল এবং তাপীয় শক্তি এরা কিন্তু পরস্পর বিপরীতমুখী। অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ বল পদার্থ গঠনকারী কণাগুলির মধ্যে পরস্পরের মধ্যে কাছে আসতে সাহায্য করে, আর তাপীয় শক্তি ভাইব্রেশনের মাধ্যমে একে অপর থেকে দূরে সরার চেষ্টা করে, কণাগুলিকে একে অপর থেকে দূরে সরতে সাহায্য করবে। তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বল ঠিক কণাগুলিকে যতটা কাছে আসার জন্য ফোর্স করে, তাপীয় শক্তি ঠিক ততটাই ফোর্স করে একে অপর থেকে দূরে সরে যেতে। তাহলে দেখা গেছে যে কঠিন পদার্থের ক্ষেত্রে এই আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা তাপীয় শক্তির তুলনায় অনেক গুণ বেশি। তার মানে কঠিন পদার্থের ক্ষেত্রে শুধুমাত্র আন্তঃআণবিক আকর্ষণ বলটাই থাকে, যার ফলে পদার্থটি কঠিন অবস্থায় থাকে, ঠিক আছে। তাপীয় শক্তি নেই বললেই চলে। আর তরলের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বলটা একটু বেশি থাকে তাপীয় শক্তির জন্য, যার জন্য এর অবস্থাটা হচ্ছে তরল। আর গ্যাসের ক্ষেত্রে আমরা দেখছি যে গ্যাসের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বলের মান নেই বললেই চলে, এখানে শুধুমাত্র তাপীয় শক্তিটা আছে। এই তাপীয় শক্তিটা আছে বলেই এই যে এর ক্ষেত্রে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রবাহমানতা আর সংনম্যতা, মানে কম্প্রেসিবিলিটি, মানে প্রবাহমানতা বলতে কি, এই যে এরা কম্প্রেসিবিলিটির কথাটা বলতে আমি বুঝতে পেরেছি যে এদেরকে যদি গ্যাসকে যদি আমরা প্রেসার করা যায় তাহলে কি গ্যাসকে আমরা প্রেসার দিয়ে তরলে পরিণত করতে পারছি, যেটা আমরা গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে গ্যাস তো এবার ওকে এতটা প্রেসার দেয়া থাকে যে ও তরলে পরিণত বাধ্য হয়েছে, ঠিক আছে। তো আমরা ক্লাস 11-এ কিন্তু এই
তরল গ্যাসীয় পদার্থের অবস্থা আমরা পড়ে নিয়েছি। আমাদের যেটা পড়তে হবে এখন ক্লাস 12-এর জন্য পদার্থের কঠিন অবস্থা। তাহলে এই কঠিন পদার্থের বৈশিষ্ট্য আমাদের দেখতে হবে। তার আগে আমি বলি যে একটি পদার্থ কঠিন কেন হলো, মানে কঠিন পদার্থ কাকে বলবো আগে আমরা দেখে নিই। কঠিন পদার্থ কাকে বলে? যেসব পদার্থে কি আছে নির্দিষ্ট ভর রয়েছে, কি থাকবে এদের নির্দিষ্ট ভর রইবে, যার নির্দিষ্ট আয়তন রইবে, তাই না, এবং নির্দিষ্ট আকার থাকবে। ঠিক আছে, এই হলো একটা বৈশিষ্ট্য। দ্বিতীয়ত, একটু আগে বললাম যে কঠিনের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা বেশি পরিমাণে থাকে। যেহেতু এই কঠিন পদার্থের মধ্যে আরেকটা, তাহলে এই একটা ধর্ম পেয়ে গেলাম যে কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ, এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা তীব্র। যেহেতু আন্তঃআণবিক আকর্ষণ বলের মান তীব্র মানে কি, এদের মধ্যে এক অপরের কাছাকাছি সরে আসবে, মানে কি হবে, সংবদ্ধ হবে। তাই কঠিন পদার্থগুলি কি হবে, দৃঢ় ও সংবদ্ধ। গেল। আর একটা ধর্ম রয়েছে কঠিন পদার্থে, আর একটি ধর্ম রয়েছে, সেটা হলো এরা হচ্ছে অসংকোচনীয়, মানে ইনকম্প্রেসিবল, অসংকোচনীয়। তার মানে একটু আগে বললাম যে গ্যাসকে যদি আমরা প্রেসার দেওয়া যায় তাহলে কি গ্যাসকে আমরা তরলে পরিণত করতে পারবো, কিন্তু কঠিনের ক্ষেত্রে এটা কঠিন পদার্থকে আমরা যতই প্রেসার দিই না কেন ওরা আমরা আয়তনে কোনো পরিবর্তন করতে পারবো না। ঠিক আছে, এই হলো অসংকোচনীয়তা ধর্ম। এবার আমরা কঠিন পদার্থের শ্রেণী বিভাগ করব। কঠিন পদার্থের শ্রেণী বিভাগ। ওকে, এই কঠিন পদার্থকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এক, কেলাসাকার কঠিন পদার্থ বা নিয়তাকার কঠিন পদার্থ, বা নিয়তাকার, আরেকটা হচ্ছে অনিয়তাকার কঠিন পদার্থ। আচ্ছা, কেলাসাকার কঠিন পদার্থগুলি আমরা বাড়িতে হয়তো ব্যবহার করে থাকি, যেমন লবণ, চিনি, এগুলোকে যদি আমরা হাতে উঠিয়ে নিয়ে দেখি যে একটা ক্লাস ছোট ছোট কিন্তু একটা ক্লাস পেয়ে যাব। ঠিক আছে, খাদ্য লবণ বা চিনির ক্ষেত্রে। আর অনিয়তকার পদার্থগুলি হচ্ছে তোমার গুঁড়ো, চকের গুঁড়ো বা বিভিন্ন রকম ডাস্ট, এগুলো হচ্ছে অনিয়তকার কঠিন পদার্থ। ঠিক আছে, এবার আমরা এই কঠিন কেলাসাকার কঠিন পদার্থ এবং অনিয়তকার কঠিন পদার্থ সম্পর্কে একে একে জানব। প্রথমে আমরা যেটা জানব কেলাসাকার কঠিন পদার্থ। ঠিক আছে, এই কেলাসাকার কঠিন পদার্থের গঠনকারী, কেলাসাকার কঠিন পদার্থ গঠনকারী যে কণাগুলি, কণাগুলি বলতে আমরা কি বলেছি, অণু, পরমাণু বা আয়ন, নির্দিষ্ট কণাগুলি নির্দিষ্ট ক্রমে সজ্জিত থাকবে। ঠিক আছে, প্রথম বৈশিষ্ট্য। নাম্বার 2, যেহেতু এদের নির্দিষ্ট ক্রমে সজ্জিত থাকবে তার মানে কি হবে, এদের নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে, তাই তো, নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে। আরেকটা বলেছে
যে এদের নির্দিষ্ট গলনাঙ্ক থাকবে, নির্দিষ্ট গলনাঙ্ক থাকবে। ব্যাপারটা বুঝিয়ে বলে দিই যে নির্দিষ্ট গলনাঙ্ক থাকবে। ধরো এরকম একটা স্কেলের সাহায্যে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ধরো এ হচ্ছে 0°, এ হচ্ছে 5°, -5, এ হচ্ছে -10, এ হচ্ছে -15, এ হচ্ছে 5°, +5, এ হচ্ছে 10°, এ হচ্ছে 15°। ঠিক আছে, এবার ধরো এক খণ্ড বরফ নিয়েছি, ওই বরফটাকে কি করবো আমরা, গলাবো। তো বরফ জল জমে কখন বরফ হয়, 0°-এর নিচে। তার মানে টেম্পারেচার কি আছে, 0°-এর নিচে আছে, হয়তো -10 বা -15 বা -60-এর মধ্যে আছে। এবার আমি ওই বরফ টুকরোটাতে আমি তাপ দিতে থাকছি। তাপ দিতে থাকলে কি হবে, যেই 0°-তে যাবে বরফখণ্ড গলন শুরু হবে, বরফের গলন শুরু হবে। ঠিক আছে, বরফখণ্ডটা গলতে শুরু করবে। এবার টেম্পারেচার আমি ধীরে ধীরে বাড়াতে আছি, বরফ গলছে, কিন্তু এই দিকে আর টেম্পারেচার কিন্তু বাড়ছে না। আমি আবার টেম্পারেচার বাড়াচ্ছি, যতক্ষণ টেম্পারেচার বাড়াতে থাকলাম এবং বরফ যতক্ষণ গলতে থাকলো টেম্পারেচার কিন্তু স্কেলে আর বাড়ছে না। যেই সম্পূর্ণ বরফ গলে জল হয়ে গেল, অমনি তখন কি হলো, টেম্পারেচার বাড়তে থাকলো, তারপর কি হলো, স্ফুটন হলো, বাষ্পীভূত হতে শুরু করলো। এটা পরের কথা। কিন্তু যতক্ষণ বরফখণ্ডটা গলছিল টেম্পারেচার কিন্তু সেই 0°-তে ছিল। তার মানে কি হলো, এই যে কেলাসাকার কঠিন পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। ওকে, এই গেল আমাদের 3 নম্বর বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য আছে, এটাও খুবই ইম্পর্টেন্ট। 4 নম্বর হচ্ছে অসমসারক বা অসম এক কথায় লিখে দিই, অসমসারক প্রকৃতি। এই অসমসারক প্রকৃতি, এই অসমসারক প্রকৃতির কথাটার মানে হচ্ছে, মানে এটা যদি আমি তোমাকে বোঝাতে যাই তাহলে ধরো যে এরকম একটা কেলাস নিলাম। তো এই কেলাসের কি ভৌত অবস্থা, এর ভৌত অবস্থা মানে তোমার কি বলে, তাপীয় প্রসারণ, তড়িৎ পরিবাহিতা, বিভিন্ন রকম। তো ধরো যে কোনো একটা আমরা যখন মাপতে যাচ্ছি, তো যখন আমি কোন দিকে মাপছি, এই বরাবর যখন মাপছি তখন এর ভৌত অবস্থা একরকম হচ্ছে, আবার এই বরাবর যখন যাচ্ছি তখন ভৌত অবস্থা ওই একই ভৌত অবস্থা আর এক রকম হচ্ছে। ডিপেন্ড করছে কিসের উপর, কোন দিক থেকে মাপছি তার উপর ডিপেন্ড করে আমার এই ভৌত অবস্থাটা পরিবর্তন পাচ্ছি। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে তার অসমসারক। এটাকে আমি আরো ক্লিয়ারভাবে বোঝাতে পারবো এইভাবে। দেখো যে যদি আমরা তাপীয় প্রসারণটা দেখি, দেখা গেল আমি এই বরাবর দেখছি এ বি, আরেকটা দেখছি ওই তাপীয় প্রসারণটা আমি এই বরাবর দেখছি। ঠিক আছে, সি ডি, এটাকে দিলাম, যে যেটা নাম দিতে পারে, ABCD। দেখো এই বরাবর যখন যাচ্ছি তখন একদিকে দেখো শুধুমাত্র বড় কণাগুলি, আরেকদিকে দেখো ছোট কণাগুলি আছে। আবার এইদিকে যখন যাচ্ছি তখন দেখো একটা বড় কণা, একটা ছোট কণা, একটা বড় কণা, একটা ছোট, ঠিক এরকম একটা ছোট কণা, একটা বড় কণা। বা এদিকে দেখো, এদিকে বড় কণা, এদিকে বড় কণা, এখানে আবার ছোট কণা, এদিকে একটা ছোট কণা। তার মানে এই যে ভৌত অবস্থাটা পরিবর্তন হচ্ছে, তার মানে পারিপার্শ্বিক পরিবেশের কণাগুলো কি হচ্ছে, যখন এই বরাবর যাচ্ছি তখন একরকম কণা, আর যখন এই বরাবর যাচ্ছি তখন আর এক রকম কণা। তাহলে এই যে পারিপার্শ্বিক পরিবেশ প্রকৃতি চেঞ্জ হয়ে গেছে, যার জন্য আমাদের ওই পদার্থটি ভৌত অবস্থার পরিবর্তন হয়েছে। এই যে চেঞ্জ হয়ে যাওয়াটা, এটাই হলো এই পদার্থটার অসমসারক প্রকৃতি। ক্লিয়ার? এই ছিল আমাদের কঠিন পদার্থের, কেলাসাকার কঠিন পদার্থের বৈশিষ্ট্য। ঠিক আছে, এবার আমরা দেখব অনিয়তাকার কঠিন পদার্থের বৈশিষ্ট্য। এই অনিয়তাকার কঠিন পদার্থের বৈশিষ্ট্য একটু আমরা আগে যেটা দেখলাম নিয়তাকার কঠিন পদার্থ, এর ঠিক বিপরীত। ওখানে আমরা কি দেখেছিলাম, যে কণাগুলি নির্দিষ্ট ক্রমে সজ্জিত থাকবে। তার মানে কি, এখানে নির্দিষ্ট ক্রমে থাকবে, তার মানে কি এখানে যে কণাগুলি সেগুলো কি থাকবে, অনিয়মিতভাবে সজ্জিত। যেহেতু অনিয়মিতভাবে সজ্জিত থাকে তাহলে এদের কি নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে, নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে না। 3 নম্বর হচ্ছে এরা হচ্ছে কি
কেলাসাকার কঠিন পদার্থ ছিল কি অসমসারক, এরা হচ্ছে কি সমসারক। 4 নম্বর, কেলাসাকার কঠিন পদার্থকে আমরা চাপ দিলে এর সংকোচন করা যাচ্ছিল না, ঠিক আছে, কিন্তু ওই অনিয়তকার কঠিন পদার্থকে হালকা সংকোচন হতো আর কি, হালকা সংকুচিত হতো, ঠিক আছে, এরা কিছুটা সংকুচিত হয় আর কি, এরা তার মানে এরা কিছুটা সংকুচিত, কিন্তু কেলাসাকার কঠিন পদার্থ হতো না, ঠিক আছে, এরা হয় কিন্তু কেলাসাকার কঠিন পদার্থ হতো না, ঠিক আছে। লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে কি এদের নির্দিষ্ট গলনাঙ্ক নেই, এদের নির্দিষ্ট গলনাঙ্ক নেই। এটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, দেখি না কিরকম নেই এদের নির্দিষ্ট। যে ধরো এরকম একটা কণা 25 ডিগ্রিতে আছে, এই হলো 20 ডিগ্রি, 25, 30, 35, 40, 50, ঠিক আছে। ধরো একটা অনিয়ন্ত্রিত কঠিন পদার্থ নিয়েছি, তার টেম্পারেচার আমি বাড়াতে যাচ্ছি, বাড়াতে যখন ধরো 30 ডিগ্রিতে আসে তখন এর গলতে শুরু করলো, গলন শুরু হলো, আবার টেম্পারেচার বাড়ছি, গলতে আছে, টেম্পারেচার 25 হয়ে গেল, আবার টেম্পারেচার বাড়াচ্ছি, পদার্থটি গলতেই আছে, 40 ডিগ্রি হয়ে গেল, আবার টেম্পারেচার বাড়াচ্ছি, পদার্থটি গলতে আছে কিন্তু 50 ডিগ্রিতে গিয়ে একদম পুরো গলে গেল। আচ্ছা, পদার্থটার আমরা টেম্পারেচার বাড়াতেই আছি কিন্তু পদার্থটার গলন হতে আছে, তার মানে কি এই দীর্ঘ একটা বিস্তীর্ণ অঞ্চল ধরে এর কি হচ্ছে, আমরা টেম্পারেচারটা পাচ্ছি, তার মানে সম্পূর্ণ গলন কমপ্লিট হচ্ছে কোথায়, 50 ডিগ্রিতে গিয়ে, তার মানে কি এর নির্দিষ্ট কোনো গলন নেই। তাহলে আমরা দেখলাম যে অনিয়ন্ত্রিত কঠিন পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট গলনাঙ্ক নেই। বোঝা গেল? এই ছিল আমাদের অনিয়ন্ত্রিত কঠিন পদার্থের বৈশিষ্ট্য। আমাদের এই যা আলোচনা হলো অনিয়ন্ত্রিত কঠিন পদার্থ নিয়ে, এটুকুই যথেষ্ট। এবার কিন্তু আমাদের যা নিয়ে ভাবতে হবে কেলাসাকার কঠিন পদার্থ নিয়ে। এবার আমরা দেখব কেলাসাকার কঠিন পদার্থের শ্রেণী বিভাগ। এবার দেখব কেলাসাকার কঠিন পদার্থের শ্রেণী বিভাগ। আমরা এবার অনিয়ন্ত্রিত কঠিন পদার্থকে নিয়ে আমরা এবার ভুলে যাব। এই যে কেলাসাকার কঠিন পদার্থের শ্রেণী বিভাগটা ডিপেন্ড করছে মূলত দুটো বিষয়ের উপর, অর্থাৎ এই যে কেলাসাকার কঠিন পদার্থ গঠনকারী যে কণাগুলি, অণু, পরমাণু বা আয়ন, এরা কিভাবে সজ্জিত আছে তার উপর, নাম্বার 1 এটা কিভাবে সজ্জিত আছে সেটা, আর দ্বিতীয়ত হচ্ছে এই যে পদার্থ গঠনকারী কণাগুলি, এই অণুপরমাণুগুলির মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল, মানে এর মধ্যে মানে কি ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, সেটা কি দ্বিমেরু আকর্ষণ বল নাকি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল? এটার উপর এই ভ্যান ডার ওয়ালসকে আবার কখনো কখনো লন্ডন বলও বলে থাকে, লন্ডন বলও বলে থাকে, ঠিক আছে। তাহলে কেলাসাকার কঠিন পদার্থের শ্রেণী বিভাগ মূলত দুটো জিনিসের উপর ডিপেন্ড করা হয়, যে পদার্থ গঠনকারী অণুপরমাণুগুলো কিভাবে সজ্জিত তার উপর, আর আন্তঃআণবিক আকর্ষণ কি ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল আছে তার উপর ডিপেন্ড করে আমাদের এই কেলাসাকার কঠিন পদার্থগুলি ভাগ করা হয়েছে, শ্রেণী বিভাগ করা হয়েছে। ওকে, তাহলে এই কেলাসাকার কঠিন পদার্থের শ্রেণী বিভাগ আমরা দেখব। এই কেলাসাকার কঠিন পদার্থ গঠনগত এককের উপর ভিত্তি করে এই কেলাসাকার কঠিন পদার্থ হচ্ছে 4 রকম। এক, আণবিক কেলাসাকার কঠিন পদার্থ, আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থ, আর হচ্ছে সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ এবং ধাতব কেলাসাকার কঠিন পদার্থ। এই যে কঠিন পদার্থগুলো, এগুলো আমরা একটা একটা করে পড়তে থাকবো। তো প্রথমে আমরা যেটি পড়ব আণবিক কেলাসাকার কঠিন পদার্থ। এই আণবিক কেলাসাকার
কঠিন পদার্থ, এই আণবিক কথাটা শুনেই তোমরা বুঝে যাচ্ছ যে এখানে এই পদার্থটা গঠনকারী কণাগুলি কি হবে, অণু বা পরমাণু। অণু তো বুঝি যে হ্যাঁ নাইট্রোজেন, অক্সিজেন, ঠিক আছে, কিন্তু পরমাণু কি, হ্যাঁ কিছু কিছু পরমাণু যেগুলো আছে ওই পরমাণুগুলি কখনো কখনো অণু হিসেবে কাজ করে, নিয়ন, হিলিয়াম, নিয়ন, এগুলো এরা মানে তোমার হিসাবেই কাজ করে, পরমাণুগুলি অণু হিসাবে কাজ করে। তো এই আণবিক কেলাসাকার কঠিন পদার্থের অণুগুলি আবার যে একে অপরের সংবদ্ধ থাকে, তো তাতে কি ধরনের বল থাকে সেই বলগুলোর উপর ভিত্তি করে এই আণবিক কেলাসাকার পদার্থ আবার 3 ধরনের আছে। এক হচ্ছে ধ্রুবীয়, আর এক হচ্ছে আণবিক কেলাসাকার কঠিন পদার্থ, এক হচ্ছে অধ্রুবীয় কেলাসাকার কঠিন আণবিক কেলাসাকার কঠিন পদার্থ, আর এক হচ্ছে হাইড্রোজেন বন্ধনযুক্ত আণবিক কেলাসাকার কঠিন পদার্থ। এই ধ্রুবীয় কেলাসাকার কঠিন পদার্থগুলি কি কি উদাহরণগুলো দেখে নিই। কঠিন HCl, কঠিন ওয়াটার জল, কঠিন NH3, আর হচ্ছে কঠিন সালফার ডাই অক্সাইড। আচ্ছা, ধ্রুবীয় কথাটার মানে আমরা এখানে বুঝে যাচ্ছি যে এদের মধ্যে পোলার আছে, মানে ডাইপোল আছে, ঠিক আছে, তার মানে ডাইপোল মুভমেন্ট এদের আছে, দ্বিমেরু ভ্রামক এদের আছে। যেরকম দেখে নিচ্ছি আমরা কঠিন HCl এর ক্ষেত্রে, ধরো এই যে এর ক্ষেত্রে কি হবে যে হাইড্রোজেন প্লাস ডেল্টা প্লাস আর ক্লোরিনটা হবে ডেল্টা মাইনাস, তাহলে এদের মধ্যে কি আছে, একটা পোলারিটি তৈরি হয়েছে, তার মানে ডাইপোল তৈরি হয়ে গেছে। তাহলে এখানে যদি আরও একটু ক্লোরিন হাইড্রোজেন ক্লোরাইড যদি থাকে, তাহলে A প্লাস A মাইনাস, তাহলে দেখো এর মধ্যে যে আকর্ষণ, তার মানে আণবিক কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে যে আকর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে কি, দ্বিমেরু দ্বিমেরু আকর্ষণ বল। কি এটা, দ্বিমেরু দ্বিমেরু আকর্ষণ বল, বোঝা গেল? তার মানে দ্বিমেরু দ্বিমেরু আকর্ষণ বলের জন্য এই ধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন পদার্থের অস্তিত্ব রয়েছে। তার মানে ধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে যে আকর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে দ্বিমেরু দ্বিমেরু আকর্ষণ বল। আচ্ছা, এই দ্বিমেরু আকর্ষণ বল আছে, তার মানে পোলারিটি আছে, তার মানে এদের ডাইপোল মুভমেন্ট আছে, তার মানে এদের নির্দিষ্ট দ্বিমেরু ভ্রামক আছে, ঠিক আছে, এদের নির্দিষ্ট দ্বিমেরু ভ্রামক আছে। এই হলো আমার ধ্রুবীয়। এবার চলে অধ্রুবীয়ের ক্ষেত্রে। অধ্রুবীয়ের ক্ষেত্রে কি হচ্ছে, এদের মধ্যে কোনো রকম দ্বিমেরু ভ্রামক নেই, তাহলে এই যে দ্বিমেরু ভ্রামক বা পোলারিটি নেই, তাহলে অধ্রুবীয় মানে নন পোলার যেটা কথা বলছি, তাহলে অধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন পদার্থগুলো কি কি দেখে নিই আমরা। আয়োডিন, কঠিন মানে যে কোনো কঠিন কথাটা লিখে দিলে হয়ে যাবে, কঠিন আয়োডিন, কঠিন কার্বন ডাই অক্সাইড, কঠিন ক্লোরিন ইত্যাদি, যা অনেকগুলো আছে, এই কটা জিনিস আমি বলছি। তো এদের মধ্যে পোলারিটি নেই, তবুও এরা কি হচ্ছে, এদের মধ্যে কোনো তো একটা আকর্ষণ বল আছে, না হলে এরা কি করে এই যে আণবিক কেলাসাকার কঠিন পদার্থ তৈরি করছে, নিশ্চয় কোনো আকর্ষণ বল আছে। হ্যাঁ, যে আকর্ষণ বলটা আছে, পোলারিটি না থাকা সত্ত্বেও যে আকর্ষণ বলটা আছে সেটা হচ্ছে কি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। কি বললাম, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, যেটাকে বলা হয় কখনো কখনো লন্ডন বল। তার মানে অধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন পদার্থের যে গঠনকারী যে কণাগুলি, তাদের মধ্যে এক একটা কণাগুলির মধ্যে কি ধরনের আকর্ষণ বল কাজ করে, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে। ক্লিয়ার হয়ে গেল? এবার এই হাইড্রোজেন বন্ধনযুক্ত একটা যৌগ আণবিক কেলাসাকার কঠিন পদার্থ কি হবে, হাইড্রোজেন বন্ধনযুক্ত। এটা শুধুমাত্র বরফেরই কথা বলা হয়েছে, বরফ, ঠিক আছে, বরফ মানে জলে যে হাইড্রোজেন বন্ধনটা কীভাবে হয় দেখিয়ে দিচ্ছি তবুও তোমাদের। এই যে ধরো এই অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন, এই যে আর একটা অক্সিজেন,
এভাবে, মানে এভাবে কন্টিনিউ চেন আকারে হতে থাকবে হাইড্রোজেন বন্ধনটা। তাহলে এই যে হাইড্রোজেন বন্ধনের কেলসাকার কঠিন পদার্থ, এই হলো আমাদের আণবিক কেলসাকার কঠিন পদার্থ। নেক্সট হচ্ছে আমাদের, হ্যাঁ তার আগে নেক্সটে যাওয়ার আগে আমি একটু বলে দিই যে এদের বৈশিষ্ট্যগুলো কী কী হবে, বলে দিই, ছুটে যাচ্ছিল আর কি, যাবে বৈশিষ্ট্যগুলো একটু বলে দিই। এই যে আণবিক কেলসাকার কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো, এরা কি হবে, এই আণবিক কেলসাকার কঠিন পদার্থগুলো হচ্ছে নরম প্রকৃতির। ওকে, এরা হচ্ছে নরম প্রকৃতির। 2 নম্বর, এদের ঘনত্ব খুব কম হয়, কম। নাম্বার 3, এরা তাপ ও তড়িতের খুব সুপরিবাহী নয়, এরা তাপ ও খুব ভালো পরিবাহী নয়, ঠিক আছে। 4 নম্বর, এদের ধ্রুবীয় পদার্থের গলনাঙ্ক তুলনামূলকভাবে বেশি। ওকে, আর অধ্রুবীয়গুলো তুলনামূলকভাবে কম। এই হলো আমাদের আণবিক কেলসাকার কঠিন পদার্থের বৈশিষ্ট্য। এবার নেক্সট হচ্ছে আমাদের আয়নীয় কেলসাকার কঠিন পদার্থ। আয়নীয় কথাতে আমরা বুঝে যাচ্ছি যে এই যে এই আয়নীয় কেলসাকার কঠিন পদার্থের গঠনকারী যে এইসব পদার্থ গঠনকারী কণাগুলি হবে আয়নীয়, অর্থাৎ ক্যাটাইন হবে আর অ্যানাইন প্রকৃতির হবে, ক্যাটাইন এবং অ্যানাইন প্রকৃতির হবে, ঠিক আছে। তো ক্যাটাইন অ্যানাইন প্রকৃতির হবে এরকম কণাগুলি কি কি আছে, যেমন ধরো আমরা সোডিয়াম ক্লোরাইড নিই, তো সোডিয়াম ক্লোরাইড কী হবে, Na+Cl-, আমি যদি MgCl2 নিই তাহলে কী হবে Mg2+2Cl-, আমি যদি KCl নিই তাহলে কী হবে K+Cl-, এরকম আয়নীয় প্রকৃতির পদার্থগুলি হয়। তাহলে এই যে আয়ন ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের মধ্যে সংবদ্ধ হয়ে যে এই যে আয়নীয় কেলসাকার কঠিন পদার্থ তৈরি করছে, তাহলে এই যে সংবদ্ধ হচ্ছে, যে হচ্ছে একে অপরের কাছাকাছি থাকছে, এটা কোন কিসের মাধ্যমে থাকছে, হ্যাঁ বলছে এখানে বলছে যে শক্তিশালী তড়িৎ বল কাজ করে এখানে, স্থির তড়িৎ বল যেটাকে বলা হয় স্থির তড়িৎ বল, যেটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে স্থির তড়িৎ বল কাজ করে, যেটাকে আর কথা বলা হয় কুলম্বীয় আকর্ষণ বল। তার মানে একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন একে অপরের স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা পরস্পরে আবদ্ধ হয়ে এই আয়নীয় কেলসাকার কঠিন পদার্থ তৈরি করে। এই আয়নীয় কেলসাকার কঠিন পদার্থগুলোর মধ্যে আর একটা আমরা প্রপার্টি পেয়ে যাব, সেটা হচ্ছে সবরগাঙ্ক সংখ্যা, যেটাকে বলা হয় কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার, ঠিক আছে। এই কোঅর্ডিনেশন নাম্বারটা কি বলছে, যে একটা ক্যাটায়ন, অর্থাৎ একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, যতগুলো অ্যানায়ন দ্বারা পরস্পর পরিবেষ্টিত থাকবে, কি বলছে যে একটা ক্যাটায়ন যতগুলি অ্যানায়ন দ্বারা পরিবেষ্টিত থাকবে এবং একটা অ্যানায়ন যতগুলো অ্যানায়ন দ্বারা এবং একটা অ্যানায়ন যতগুলো ক্যাটায়ন দ্বারা এক অপর পরিবেষ্টিত থাকবে, সেই সংখ্যাটাই হলো উহার ওই আয়নটির সবরগাঙ্ক সংখ্যা। অর্থাৎ ধরো আমরা সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা দেখছি যে একটা সোডিয়াম ক্যাটায়ন 6টা ক্লোরাইড আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে, আবার একটা ক্লোরাইড আয়ন 6টা সোডিয়াম ক্যাটায়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। তার মানে প্রত্যেকেরই সবরগাঙ্ক সংখ্যা হচ্ছে কত, 6। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে সবরগাঙ্ক বা কোঅর্ডিনেশন নাম্বারটাও আমরা শিখে যাব এই আয়নীয় কেলসাকার কঠিন পদার্থের মধ্যে। এবার আমরা একটু বৈশিষ্ট্য দেখে নিব, তারপর আমরা নেক্সট এতে চলে যাব। বৈশিষ্ট্য, আয়নীয় কেলস কঠিন পদার্থে কি হয়, শক্ত, ভঙ্গুর এবং কর্মোদ্বায়ী। এরা কি হয়, খুব শক্ত হয়, এবং শক্ত যেহেতু হয় তার মানে কি এদের ভাঙার
ইয়ে থাকে, ভঙ্গুর হয়, এবং কম উদ্বায়ী, মানে সহজ উদ্বায়ী হবে না, ঠিক আছে, কম উদ্বায়ী। এই গেল। তৃতীয়ত, এরা কি হচ্ছে, পোলার দ্রাবকে দ্রাব্য। কোন দ্রাবকে? পোলার দ্রাবকে দ্রাব্য, ঠিক আছে। এদের গলনাঙ্ক খুব বেশি হবে, হওয়াটা স্বাভাবিক, যেটা আয়নীয় যৌগ, এর গণ অপেক্ষাকৃত গণ খুবই বেশি। আর 4 নম্বর যেটা হচ্ছে, এরা কঠিন অবস্থায় তড়িতের সুপরিবাহী নয়, ঠিক আছে। এরা কঠিন অবস্থায় কিন্তু তড়িতের কুপরিবাহী, ঠিক আছে। আর কিন্তু গলিত অবস্থায় সুপরিবাহী, বোঝা গেল? তার মানে এরা যখন কঠিন অবস্থায় থাকে তখন কিন্তু এরা কুপরিবাহী হিসেবে কাজ করে, কিন্তু যখন গলিত, মানে যখন আমরা দ্রবণে দিয়ে দিলাম, তখন কিন্তু এটা সুপরিবাহী হিসেবে কাজ করে। এই ছিল আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থের বৈশিষ্ট্য। নেক্সট আমরা চলে যাব সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ, ঠিক আছে। এই সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ গঠনকারী কণাগুলি হলো কি? অধাতব পরমাণু। অর্থাৎ এই অধাতব পরমাণুগুলি একে অপরের সংবদ্ধ হয়ে সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ তৈরি করে। আচ্ছা, এই যে অধাতব পরমাণুগুলি একটা অধাতব পরমাণু আরেকটা অধাতব পরমাণুর সাথে যুক্ত থাকে কি বন্ধন দ্বারা? বলছে এরা পরস্পর সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, ঠিক আছে। মনে থাকবে যে এই সমযোজী কেলাসাকার কঠিন পদার্থের অধাতব পরমাণুগুলি হচ্ছে গঠনকারী কণা, ঠিক আছে। তাহলে এই অধাতব পরমাণুগুলি একে অপরের সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। এই সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে এমন কিছু কিছু পদার্থগুলি হচ্ছে, ধরো হীরক, গ্রাফাইট, তারপর হচ্ছে বোরন নাইট্রাইট, যেটাকে আমরা অজৈব গ্রাফাইট বলি, তাই না। আর একটা হচ্ছে সিলিকন, তারপর হচ্ছে সিলিকা, যেটাকে বলে SiO2, এই সিলিকা। এগুলো হচ্ছে কি সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ। এদের যে পরমাণুগুলো, এদের যে গঠনকারী কণাগুলি হচ্ছে অধাতব পরমাণু। এই অধাতব পরমাণুগুলি পরস্পর সমযোজী বন্ধন দ্বারা একে অপরের সাথে দৃঢ়ভাবে সংবদ্ধ হয়ে সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ তৈরি করে। এই পদার্থের আমরা বৈশিষ্ট্যগুলো কয়েকটা দেখে নিই, ঠিক আছে। বৈশিষ্ট্যগুলো, এরা বলছে এরা খুব শক্ত, সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে বলে এরা খুব শক্ত। পয়েন্ট প্রথমে, খুব শক্ত কিন্তু ভঙ্গুর। গ্রাফাইট ঠিক তার উল্টোটা। গ্রাফাইট হচ্ছে কি নরম, গ্রাফাইট কিন্তু নরম, একমাত্র এই গ্রাফাইট হচ্ছে নরম। এদের গলনাঙ্ক খুব উচ্চমানের। এদের গলনাঙ্ক খুব উচ্চমানের। এদের গলনাঙ্ক কি হচ্ছে? খুব উচ্চমানের। বেশ, এরা তাপ ও তড়িতের কুপরিবাহী। এরা তাপ ও তড়িতের কুপরিবাহী, কিন্তু গ্রাফাইট সুপরিবাহী। গ্রাফাইট সুপরিবাহ হওয়ার বিশেষ কারণ হচ্ছে এর গঠনটাই হচ্ছে আলাদা। মানে বিশেষ গঠনের জন্য এর ব্যতিক্রম ধর্ম। তার মানে এখানে সমযোজী বন্ধন আবদ্ধ কেলাসাকার পদার্থগুলি তাপ ও তড়িতের কুপরিবাহী হলেও গ্রাফাইট কিন্তু সুপরিবাহী। অন্যান্যগুলো খুব শক্ত হলেও গ্রাফাইট কিন্তু নরম। কারণটা হচ্ছে যে গ্রাফাইটের ক্ষেত্রে, আমি গ্রাফাইটের ছবিটা এঁকে দিচ্ছি,
দেখো এরকম গঠন থাকে গ্রাফাইটের। এই গ্রাফাইটে এই গঠনগুলো থাকে মানে পরস্পর এই একটা পরমাণু এর সাথে সমযোজী বন্ধন দ্বারা গঠিত থাকে। এরকম অনেকগুলো স্তর থাকে, এরকম প্রথম স্তর ঠিক এরকম নিচে আর একটা কয়েকটা স্তর থাকে। এই গঠনের জন্য কি হয়, গ্রাফাইটকে যদি আমরা চাপ দিই তাহলে কি হয়, পিছলে করে ভেঙে যায় বা পিছলে যায়, আর পিছলে যায় আর কি। এর জন্য গ্রাফাইট হচ্ছে ভঙ্গুর, ঠিক আছে, ভেঙে যায় না মানে পিছলে যায় আর কি, আর একটু নরম প্রকৃতি। এই গঠনটার জন্য গ্রাফাইট হচ্ছে তাপতড়িতের সুপরিবাহী। ওকে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব কেলাসাকার কঠিন পদার্থ। ঠিক আছে, এই ধাতব কেলাসাকার কঠিন পদার্থ কথাটা শুনে আমার মনে তোমরা বুঝতে পারছো যে ধাতব কথার অর্থ হচ্ছে যে এরা এই পদার্থ কণাগুলি হচ্ছে, এই পদার্থ গঠনকারী কণাগুলি হচ্ছে ধাতব পরমাণু। সমযোজী ক্ষেত্রে যেরকম আমরা ছিল অধাতব পরমাণু, এই ধাতব কেলাসাকার কঠিন পদার্থকে ধাতব পরমাণু। এই ধাতব পরমাণুর ক্ষেত্রে কি হয় যে এই ধাতব পরমাণুগুলি একে অপরে ধাতব বন্ধন দ্বারা যুক্ত থাকে, সংবদ্ধ থাকে বলে এরা সংবদ্ধ এবং কঠিন পদার্থ তৈরি করে। এরা কি, এই ধাতব পরমাণুগুলি কি থাকে, যে ধাতব পরমাণুগুলি পরস্পর ধাতব বন্ধন দ্বারা সংবদ্ধ থাকে। ঠিক আছে, এরা পরস্পরে ধাতব বন্ধন দ্বারা সংবদ্ধ থাকে, এই জন্য এরা কঠিন। ঠিক আছে, তাহলে এই ধাতব কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই। বৈশিষ্ট্য নাম্বার 1, এরা কি হবে, নরম শক্ত দুই হতে পারে। নাম্বার 2 আর কি, তাপতড়িত সুপরিবাহী, ধাতু বলতে তাপতড়িত সুপরিবাহী। আর নাম্বার 3 গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ মানের, তাই না, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ মানের হয়, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ মানের। এতে উদাহরণ কি কি হবে, জিঙ্ক হবে, তারপরে যে কোনো ধাতু, তামা, রূপা, সোনা ইত্যাদি, মানে যে কোনো ধাতুই। এইগুলো হচ্ছে ধাতব কেলাসাকার কঠিন পদার্থের উদাহরণ। এই ছিল আমাদের আজকের টপিক। পরবর্তী টপিকগুলো আমরা পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা তাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলবো, তোমরা যতটুকু পারলে আমার এই নোটসটা, এই ভিডিওটা দেখবে এবং পড়বে, সঙ্গে সঙ্গে বইটা অবশ্যই পড়বে। আর তোমরা বর্তমান পরিস্থিতির দিকে খেয়াল রেখে তোমরা বাড়িতে থাকো, একদম সবসময় স্যানিটাইজার হাত মুখ ধুয়ে রাখো। ঠিক আছে, আর অকারণে বাইরে বেরোবে না, বাড়ির সকলকে সচেতন রাখো। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।